নমস্কার প্রিয় দর্শক। 2026-এর বিধানসভা নির্বাচন যখন দরজায় ঠক 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 করে কড়া নাড়ছে, যে কোনো সময় নির্বাচন ঘোষণা হয়ে যেতে পারে জাতীয় নির্বাচন কমিশনার কর্তৃক, অর্থাৎ সরকারিভাবে ভোটের দামামা বাজিয়ে দেওয়া হতে পারে। এরকম একটি সময় দাঁড়িয়ে বঙ্গ রাজনীতিতে উঠেছে রাজনৈতিক প্রচারের ঢেউ। আর এই রাজনৈতিক প্রচারের ঢেউ তোলার ক্ষেত্রে তিনটে রাজনৈতিক দল মূলত রয়েছে। একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস, অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল খাতায় কলমে বঙ্গ বিজেপি। যদিও তারা এই মুহূর্তে প্রধান বিরোধী দলের শক্তি তাদের আর নেই, অন্যদিকে রয়েছে খাতায় কলমে প্রধান বিরোধী দল না হলেও এই মুহূর্তে প্রধান বিরোধী দলের শক্তি সঞ্চয় করে নিয়েছে রাজনৈতিকভাবে সেই সিপিআইএম পার্টি। এই তিনটে পার্টি মিলেই রাজনৈতিক প্রচারের ঝড় তুলেছে। প্রচারের ঢেউ একটা উঠেছে, সেই বিশাল এক ঢেউ। আর সেই ঢেউয়ের মধ্যে থেকে একটা শব্দ ভেসে আসছে, সেটা হচ্ছে রাজ্যে এবার আর একটা পরিবর্তন দরকার। 2011 সালে মানুষ যে পরিবর্তনটা করেছিল, সেই পরিবর্তনের পরে 2011 থেকে 26 সাল পর্যন্ত মানুষ যে দুর্বিষহ যন্ত্রণার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে, শাসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং ভ্রান্ত নীতি গ্রহণ করে সরকার পরিচালনা করবার অভিযোগ, আর এর কারণে রাজ্যের বড় একটা অংশের মানুষ সংকটাপন্ন, মাথায় এক সংকটের বোঝা নিয়ে তারা দিন যাপন করছে। আর সেই সংকট থেকে মুক্তি পাবার জন্য এই শাসকের বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছে। মানুষ চাইছে আবার পরিবর্তন। এই অভিযোগটা মানুষ ধারাবাহিকভাবে করে যাচ্ছে এবং মানুষের মধ্যে খানিকটা বিশ্বাসযোগ্যতা অর্জন করাতে পেরেছে যে তৃণমূল দুর্নীতিগ্রস্ত, তৃণমূল ভ্রান্ত নীতি গ্রহণ করে সরকার পরিচালনা করছে। কিন্তু যেহেতু সিপিএম সরকারে নেই, যেহেতু তৃণমূল শূন্য, সেহেতু মানুষ ভেবেছিল বিজেপি এই সংকট থেকে মুক্তির পথ দেখাতে পারে। সেই কারণে মানুষ প্রথম দিকে বিজেপিকে বিশ্বাস করে 2021 সালে 3 থেকে 77 জন বিধায়ক বিধানসভায় পাঠালো। মানুষ আশায় বুক বেঁধেছিল সংকট থেকে মুক্তি পাবে, কিন্তু বিজেপি সংকট থেকে মুক্তি দেওয়ার পথ দেখাতে ব্যর্থ হয়েছে। তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের ভ্রান্ত নীতি গ্রহণ করে সরকার পরিচালনা, যে অভিযোগগুলো রয়েছে তার বিরুদ্ধে সেইভাবে লড়াই আন্দোলন করতে পারলো না, যে লড়াই আন্দোলনের মধ্য দিয়ে সরকার তার পথ বদল করতে বাধ্য হয়, একটি ভালো পথ অবলম্বন করে। স্বাভাবিকভাবে বিজেপির প্রতি রাজ্যের মানুষ ক্ষুব্ধ হতে শুরু করলো, বিজেপির উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিতে শুরু করলো। বিজেপি ধীরে 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 দুর্বল হতে লাগলো। আর এই একদিকে তৃণমূলের উপরে ক্ষোভ, অন্যদিকে বিজেপির উপরে ক্ষোভ সমর্থন প্রত্যাহার করে না মানুষগুলো সিপিআইএম পার্টির দিকে ঝুঁকতে শুরু করলো। সিপিআইএম পার্টির শক্তি বৃদ্ধি করলো, স্বাভাবিকভাবেই শক্তি বৃদ্ধি করতে থাকলো। এটা বিজেপি বিলক্ষণ বুঝতে পারলো সমূহ বিপদ। তখন তারা আবার ধর্মীয় মেরুকরণ ধর্মীয় মেরুকরণের রাজনীতি করবার পথ খুঁজতে লাগলো। এই পথ খুঁজতে 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 তাদের সামনে আবার এসে গেল একটা বড় ধর্মীয় মেরুকরণের রাজনীতি করবার হাতিয়ার, সেটা হচ্ছে এসআইআর। এই এসআইআরকে হাতিয়ার করলো, বা বলা যেতে পারে এসআইআরকে হাতিয়ার হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হলো, যে অভিযোগ সিপিআইএম পার্টি ধারাবাহিকভাবে করে আসছে। আর সেই এসআইআরকে ধর্মীয় মেরুকরণের হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিজেপি ধারাবাহিকভাবে আবার সাম্প্রদায়িক রাজনীতি শুরু করে দিল, যে অভিযোগটা বামপন্থীরা করে আসছে, সিপিআইএম পার্টি করে আসছে। কি সেই অভিযোগ, কি সেই সাম্প্রদায়িক রাজনীতি? তৃণমূল থেকে আসা এই মুহূর্তে বিজেপির প্রধান মুখ, আধা তৃণমূল আধা বিজেপি, যে অভিযোগটা রয়েছে সেই শুভেন্দু অধিকারী, তার নামে তো এই আধা তৃণমূল আধা বিজেপির অভিযোগ রয়েছে। সেই বঙ্গ বিজেপির প্রধান মুখ, আধা তৃণমূল আধা বিজেপি শুভেন্দু অধিকারী, তার পায়জামার দড়িটা কোমরে শক্ত করে বেঁধে নিয়ে নেমে পড়ল আবার ধর্মীয় মেরুকরণের প্রচারে। কি বলল? এই এসআইআর এর মধ্য দিয়ে যে 1 কোটির উপরে রোহিঙ্গা রয়েছে, যে অবৈধ মুসলিম ভোটার রয়েছে, তাদের নাম বাদ চলে যাবে এবং হিন্দু ভোটাররা সনাতন ধর্মকে রক্ষা করবার জন্যই বিজেপিকে ভোট দিতে হবে। সনাতন ধর্ম রক্ষা করতে হবে, হিন্দুদের রক্ষা করতে হবে, এই দাবি নিয়ে সারা রাজ্যব্যাপী কোমরের পাঁজামার দড়ি শক্ত করে বেঁধে গলায় গেরুয়া ফেটটি জড়িয়ে রাজ্যব্যাপী দাপিয়ে বেড়ালো। মানুষ খানিকটা বিশ্বাস করতে শুরু করলো যে হিন্দুদের ভোট অন্তত পক্ষে কাটা যাবে না। কিন্তু যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল, সেই খসড়া তালিকায় কিন্তু একটা বড় অংশের সনাতন ধর্মের মানুষ, হিন্দু ধর্মের মানুষ এবং মতুয়া নমঃশূদ্র অংশের মানুষের নাম বাদ চলে যাওয়ার উপক্রম হলো। তখন শান্তনু ঠাকুর আবার বললেন, কোনো হিন্দু ভোটারের নাম বাদ যাবে না। আপনারা প্রত্যেকেই জানেন, মতুয়া কার্ড বিক্রির একটা অভিযোগ উঠল শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। কোটি কোটি টাকা নাকি মতুয়া কার্ড বিক্রি করে তিনি আদায় করেছেন। শুভেন্দু অধিকারীও বলেছিল কোনো হিন্দু ভোটারের নাম বাদ যাবে না। কিন্তু শেষ পর্যন্ত
গত ফেব্রুয়ারি মাসের 28 তারিখে যে ভোটার তালিকা প্রকাশিত হলো, চূড়ান্ত ভোটার তালিকা, সেই ভোটার তালিকা থেকে বাদ চলে গেল লক্ষ লক্ষ মানুষের নাম। লক্ষ লক্ষ মানুষের নামের পাশে লেখা এলো অ্যাডজুডিকেশন। আর অ্যাডজুডিকেশন যাদের নামের পাশে লেখা, তারা ভোটাধিকার ফিরে পাবে কিনা সন্দেহ তৈরি হলো। আর যাদের নাম ডিলিট হয়ে গেল, নামের পাশে লেখা এলো ডিলিট, তারা আর ভোটাধিকার ফিরে পাবে কিনা একটা সংকট তৈরি হলো, এক দুশ্চিন্তার মধ্যে ভুগতে লাগলো। মানুষ এক আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাতে শুরু করলো। আতঙ্ক কেন হলো? দেখুন, ভোটার তালিকায় যদি নাম না থাকে তাহলে দুটো কারণে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। এক, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠে যেতে পারে। আর এক, ভোটার তালিকায় নাম না থাকলে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। স্বাভাবিকভাবে মানুষ খানিকটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। আর এই আতঙ্কগ্রস্ত মানুষের আতঙ্ক থেকে মুক্তি দেওয়ার জন্যে যে লড়াইটা করবার কথা ছিল বঙ্গ বিজেপি সেই লড়াইটা করলো না। লড়াইটা করলো কারা? তৃণমূল 2-4 দিন একটা ধর্ণা মঞ্চ বাঁধলো ধর্মতলার বুকে, আর টিভিতে সোশ্যাল মিডিয়ায় তাদের দেখা গেল এই এসআইআর এর বিরুদ্ধে কথা বলবার ক্ষেত্রে। অন্যদিকে শূন্য হয়ে যাওয়া পার্টি সিপিআইএম, তারা এই সংকটাপন্ন মানুষ, এই আতঙ্কগ্রস্ত মানুষ, যাদের নাম ভোটার তালিকায় অ্যাডজুডিকেশন, যাদের নাম বাদ চলে গেল, এদের মধ্যে বৈধ ভোটার যারা, তাদের নাম যাতে বাদ না যায় তা নিয়ে ধারাবাহিকভাবে তীব্র লড়াই আন্দোলন, জঙ্গি লড়াই আন্দোলন শুরু করে দিল সারা রাজ্যব্যাপী। সেটা আপনারা প্রত্যেকেই দেখেছেন বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে। শেষ পর্যন্ত সিপিএম এর লড়াই আন্দোলনের ফলে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ দিল্লি থেকে উড়ে এসে সিপিএম পার্টি নেতৃত্বের সঙ্গে বসতে বাধ্য হয়ে সিপিএম পার্টির দাবিটাকে মান্যতা দিয়ে বলল যে অন্ততপক্ষে বৈধ ভোটার বা এই ভোটার তালিকায় যে বিভ্রান্তি রয়েছে সেটা না কাটিয়ে ভোট করা অসম্ভব ব্যাপার। অর্থাৎ এই সমস্যাগুলো সমাধান করবার ক্ষেত্রে নির্বাচন কমিশন সচেষ্ট হবেন, এ কথা তারা দিল। কিন্তু একমাত্র বিজেপি এই আতঙ্কগ্রস্ত ভোটার তালিকা থেকে নাম বাদ হয়ে যাওয়া অ্যাডজুডিকেশন, এই আতঙ্কগ্রস্ত মানুষের আতঙ্ক থেকে দূর করবার জন্য একটা ক্ষেত্রেও লড়াই করতে দেখা গেল না। স্বাভাবিকভাবেই এক্ষেত্রে হিন্দু ধর্ম বাঁচানোর ক্ষেত্রে হিন্দুদের বা সনাতন ধর্মাবলম্বী মানুষদের সংকট থেকে মুক্তির পথ দেখাতে যেমন ব্যর্থ, আতঙ্ক থেকে মুক্তির পথ দেখাতেও স্বাভাবিকভাবে ব্যর্থ হলো। সেই কারণেই বিজেপি এই ঠিক নির্বাচনের আগে আরো বড় বিপর্যয়ের মুখে পড়ল। আর সেই বিপর্যয় থেকে রক্ষা পাবার জন্যই গতকাল আপনারা দেখেছেন দিল্লি থেকে উড়ে এলো আমাদের দেশের প্রধানমন্ত্রী, বিজেপির প্রথম সারির নেতা নরেন্দ্র মোদী। তিনি ব্রিগেডে একটি মিটিং করলেন, বেশ কিছু মানুষের উপস্থিতি সেখানে লক্ষ্য করা গেল। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, আমার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন, আমার সরকারি সুযোগ সুবিধা পাওয়া নিয়ে প্রশ্ন, গণতন্ত্র অধিকার ভোটাধিকার হরণ করবার প্রশ্ন, এই প্রশ্নটা হিন্দু ধর্মের মানুষ সহজে মেনে নেবে না। আর এক্ষেত্রে এই এসআইআরটাকে পরিচালনা করছে বিজেপি নির্বাচন কমিশনার, বিজেপি দ্বারা পরিচালিত হচ্ছে। আরএসএস দ্বারা যেমন বিজেপি পরিচালিত হয়, বিজেপি দ্বারা নির্বাচন কমিশনার পরিচালিত হচ্ছে, এরকম প্রচার কিন্তু বঙ্গ রাজনীতিতে উঠে এসেছে এবং মানুষ ধীরে ধীরে সেটা বিশ্বাস করতে পেরেছে। অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপি একদম নিশ্চিহ্ন হয়ে যাওয়ার উপক্রমে কথা বলছি না, কিন্তু 2021 সালে মানুষ যে সমর্থন দিয়ে 77 জন বিধায়ক বিধানসভায় পাঠাবার ব্যবস্থা করেছিল বঙ্গ বিজেপিকে, মানুষ কিন্তু এবার সেই সংখ্যায় আর বিজেপিকে ভোট দিতে চাইছে না, ভোট দেবে না বলেই একটা মানুষ জোটবদ্ধ হয়েছে যে বিজেপিকে অন্ততপক্ষে ঠেকাতে হবে সংকট থেকে মুক্তি পাওয়ার জন্যে। সেই কারণেই যেটা মনে করা হচ্ছে, রাজনৈতিক মহলের যে ধারণা, রাজনৈতিক বিশ্লেষক, রাজনীতি নিয়ে যারা গবেষণা করেন তারাই কথা বলছেন, 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি 77 থেকে অর্ধেক আসন ধরে রাখতে পারবে কিনা সন্দেহ আছে। 35-30টা আসন তারা পাবে কিনা তার নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। বিজেপির অন্দরমহলে এই নিয়ে যথেষ্ট সংশয় তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই বিজেপির নিচুতলার কর্মী সমর্থক তারাও কিন্তু ধীরে ধীরে বিজেপির প্রতি ক্ষুব্ধ হয়ে বিজেপির পাশ থেকে সরে যাচ্ছে। আচ্ছা, এই যে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়লো, ভোটার তালিকা থেকে নাম বাদ চলে যাওয়া বলেন আর অ্যাডজুডিকেশন বলেন, এই নিয়ে কি তৃণমূলের উপরে খুব খুশি? না, তৃণমূলের উপরে খুশি নয়। কারণ তৃণমূলের সর্বময় নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলেছিলেন, যে আমি বেঁচে থাকতে পশ্চিমবঙ্গে এসআইআর হতে দেব না। শুধু এসআইআর নয়, যখন সিএএ এনআরসি চালু হওয়ার কথা হলো 2021 সালে ভোটের আগে, তখন তিনি একই কথা বলেছিলেন, পশ্চিমবঙ্গের সিএএ এনআরসি চালু হবে না, হতে দেবে না। এনআরসি সিএএ চালু হলো, ড্যাং ড্যাং করে চললো, এখনো চলছে।
এসআইআর চালু হতে দেবে না, আমি বেঁচে থাকতে এসআইআর চালু হতে দেবো না, এমন গোছের কথা বললো। এসআইআরও চালু হলো ড্যাং ড্যাং করে, এবং এসআইআর এর যে ফর্ম, সেই এনুমারেশন ফর্ম, সেই ফর্মও মুখ্যমন্ত্রী নিয়ে জমা করলেন। স্বাভাবিকভাবেই এসআইআর এর ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর একটা পরোক্ষে সমর্থন ছিল, এটা ধরে নেওয়া যেতেই পারে। সেই কারণেই রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসকে এক্ষেত্রে আর বিশ্বাস করতে চাইছে না। স্বাভাবিকভাবেই প্রকৃত বিকল্প হতে যেমন ব্যর্থ হয়েছে বঙ্গ বিজেপি, মানুষকে সংকট থেকে মুক্তি দিতে ব্যর্থ হয়েছে বঙ্গ বিজেপি, আতঙ্ক থেকে মুক্তি দিতে ব্যর্থ হয়েছে বঙ্গ বিজেপি। সার্বিক বিজেপির এই ব্যর্থতার কারণে বিজেপির উপর থেকে মানুষ ধীরে ধীরে সরে আসতে শুরু করলো। বিজেপি এই মুহূর্তে শেষ বেঞ্চের ছাত্র হয়ে গেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস সরকার থেকে চলে যাবে এ কথা আমি বলছি না, কিন্তু 2026 সালের বিধানসভা নির্বাচনে একদিকে তৃণমূল কংগ্রেসের হৃৎপিণ্ড যে সংখ্যালঘু ভোট, তারা বহু আগেই তৃণমূলের পাশ থেকে সরে গেছে বঞ্চনার অভিযোগ নিয়ে। অন্যদিকে এই এসআইআর বলেন, দুর্নীতি বলেন, ভ্রান্ত নীতি বলেন, রাজ্যের সমস্ত অংশের মানুষ তারা বঞ্চিত, তারা শোষিত, নিপীড়িত। এক কথায় বলা যেতে পারে, পুনরাবৃত্তি করলে এটাই বলতে হয়, মানুষ সংকটের বোঝা মাথায় নিয়ে চলছে। নারীরা অসুরক্ষিত, বেকারের চাকরি নেই, শিল্প কলকারখানা নেই, গণতান্ত্রিকভাবে বসবাসের অনুপযুক্ত পরিবেশ তৈরি হয়ে গেছে। এই অভিযোগগুলো তো ধারাবাহিকভাবে সিপিআইএম পার্টি করছে, আর এই সব বিষয় নিয়ে ধারাবাহিকভাবে লড়াই সংগ্রাম করছে সিপিআইএম পার্টি। এবং সিপিআইএম পার্টি প্রথম সারিতে রয়েছে এই মুহূর্তে এক ঝাঁক স্বচ্ছ ঝকঝকে মুখওয়ালা সিপিআইএমের তরুণ প্রজন্মের নেতৃত্ব, নবীন প্রজন্মের নেতৃত্ব, যার প্রধান ভূমিকায় যদি আমরা একটু মনে করি, মীনাক্ষী মুখার্জি থেকে শুরু করে ডিওএফআই এর রাজ্যের সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা, এসএফআই এর সর্বভারতীয় সম্পাদক সৃজন ভট্টাচার্য, কলতান দাশগুপ্ত, সপ্তর্ষি দেব, সায়ন ব্যানার্জি, সায়নদীপ মিত্র থেকে শুরু করে আকাশ কর, দেবাঞ্জন দে, প্রণয় কার্জি, কার কথা বলবো, দীপশিতা ধর, বর্ণনা মুখোপাধ্যায়, ঐশী ঘোষের মতো এক ঝাঁক স্বচ্ছ ঝকঝকে তরুণ প্রজন্মের নেতা নেত্রী, যাদের হাত ধরে সিপিএম পার্টি আবার সামনের সারিতে এসে দাঁড়িয়েছে। এদের দেখেই রাজ্যের মানুষ আশায় বুক বেঁধেছে যে সিপিএম পার্টি পারে একমাত্র মানুষের মুক্তির পথ দেখাতে, মুক্তির স্বাদ যাতে মানুষ গ্রহণ করতে পারে সেই ব্যবস্থা করে দিতে পারে একমাত্র সিপিআইএম পার্টি। সিপিআইএমই দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই সংগ্রাম করে থাকে। সিপিআইএম পার্টি নারী মুক্তির দাবিতে ধারাবাহিক লড়াই আন্দোলন করে থাকে। এসআইআর থেকে নাম বাদ যাওয়ার বিরোধিতা করতে পারে একমাত্র সিপিআইএম পার্টি, যে আন্দোলনের ফলে এসআইআর থেকে নাম বাদ যাওয়া থেকে অনেকেরই বাঁচাতে পারে। এরকম একটি অবস্থায় দাঁড়িয়ে 2026 সালের বিধানসভা নির্বাচনের দিকে যে দুরন্ত গতিতে সিপিআইএম পার্টির যে প্রচারের রথ এগিয়ে চলেছে নির্বাচনের দিকে, যদি এই গতিটাকে ধরে রাখতে পারে, মানুষকে যদি আরো ঐক্যবদ্ধ করে লড়াই সংগ্রাম জারি রাখতে পারে, প্রচারে যে ঝড় উঠেছে সিপিআইএম পার্টির 2026 সালে সভা নির্বাচনে বেশ কিছু জনপ্রতিনিধি নিয়ে সিপিআইএম পার্টি যেমন পৌঁছতে পারবে, ঠিক সেইভাবেই সিপিআইএম পার্টির নেতৃত্বে বিজেপিকে দুর্বল করে দিয়ে যে প্রকৃত বৃহত্তর বিকল্প রাজনৈতিক পরিসর তৈরি হয়েছে, সেই রাজনৈতিক পরিসর প্রকৃত অর্থে বিরোধী দলের জায়গা করে নিতে চলেছে 26-এর বিধানসভা নির্বাচনের ফলাফলের পর। এটাই দেখা যাবে, মানুষ এটাই দেখতে চাইছে। এটাই ছিল আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয়ে। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।